Good afternoon, my dear students, and welcome to Analytics Powered Interactive Virtual Classroom. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালোভাবে পড়াশোনা করছো। আচ্ছা, তাহলে তোমাদের সবার নিশ্চয়ই তো মনে আছে যে আমরা গত দিন কোন টপিক নিয়ে বা কোন চ্যাপ্টারের উপর আমরা ক্লাস করছিলাম? ভেরি গুড। আমরা গতদিন করছিলাম আমাদের চারপাশের উপাদান, তাই না? আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে যেই সব বস্তু রয়েছে সেই আমাদের যে উপাদান তার উপর আমরা ক্লাস করছিলাম। তো এই চ্যাপ্টারের কিন্তু অলরেডি দুটি অংশ আমরা কিন্তু আগে করে ফেলেছি। আজকের হলো আমাদের চারপাশের উপাদানের পরবর্তী অংশ পার্ট 3। আচ্ছা, তাহলে আমি আর সময় নষ্ট করছি না, দেরি করছি না, তোমরা তাড়াতাড়ি স্ক্রিনের দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ তোমরা? আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুটি কি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুটি বিকার রয়েছে। ঠিক আছে, বড় বড় কাচের এমন পাত্র যাদেরকে আমাদের সায়েন্স ল্যাবে বলা হয় বিকার। ঠিক আছে, তো তার মধ্যে কিন্তু এই যে দাগ দেওয়া রয়েছে এটা হলো জলের পরিমাপ, যে কতটুকু পরিমাণ জল আমরা নেব, আমরা যখনই কোনো পরীক্ষা করব কতটুকু পরিমাণ জল নেব। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুটি বিকার রয়েছে, তার মধ্যে কিছু পরিমাণ জল নেওয়া হয়েছে এবং তোমরা যদি সাইডে লক্ষ্য করো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইঙ্ক, মানে কালি। ঠিক আছে, মানে কালি। এবং অপর দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বাটির মধ্যে কিছু পরিমাণ একটি তরল পদার্থ রয়েছে। আমরা কিন্তু তার নাম জানি না, কিন্তু পরবর্তী সময়ে আমরা অবশ্যই জানবো। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে একটি ড্রপ দিয়ে এক ফোঁটা কালি এই বিকারের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর যদি আমি দেখি আমরা দেখতে পাচ্ছি যে অপর সাইডে যে বাটির মধ্যে কিছু ছিল তার থেকেও 1 চামচ তরল সেই বিকারের মধ্যে থাকা জলের মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে। দেখো কি সুন্দর করে যে তরল পদার্থটি সেটি একদম ধীরে ধীরে বিকারের মধ্যে জলের নিচে একদম কি হয়েছে, একদম চলে এসছে। এবং তারপর একটি কাচের একটি পাইপ দিয়ে সেটাকে ভালো করে কি করা হচ্ছে, নাড়ানো হচ্ছে, নাড়িয়ে পুরো জলের সাথে সেটাকে মিক্স করা হচ্ছে। এবং অপর দিকে আমরা দেখলাম যে কালি রাখা ছিল এবং যে জল ছিল তার মধ্যেও কিন্তু সেম জলের মধ্যে এক ফোঁটা কালি দিয়ে সেটাকেও নাড়ানো হয়েছে। এবার বলছে যে বিকারের মধ্যে কালি ও মধু, তার মানে আমরা বুঝতে পারলাম এই যে বাটির মধ্যে রাখা ছিল সেটা ছিল মধু। বলছে যে বিকারের মধ্যে কালি ও মধু আর আলাদাভাবে দেখা যাচ্ছে না। আমরা কালি বা মধু আর আলাদাভাবে পৃথক পৃথক ভাবে আমরা বুঝতে পারছি না, কারণ পুরো জলটা যেটার মধ্যে কালি দেওয়া হয়েছিল পুরো জলটা নীল হয়ে গিয়েছে এবং যেটার মধ্যে মধু দেওয়া হয়েছিল সেটা হালকা একটু কমলা রং বা মধুর যে কালারটা থাকে তার মতো হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর এখানে বলছে যে একইভাবে গ্লিসারিন এবং ভিনেগারও জলের মধ্যে দ্রবণীয়। এই যে ওয়ার্ড দ্রবণীয় মানে কি, দ্রবণীয় অদ্রবণীয়, আমরা এটা আরো ভালো করে জানবো পরে, কিন্তু আমি যদি এখন যদি বলি তোমাদের জন্য একটু, দ্রবণীয় কথাটার মানে হলো যেই জিনিস জলের মধ্যে পুরোপুরি ভাবে গুলে যায়। ঠিক আছে, জলে দেওয়ার পর আমরা সেই জিনিসটাকে আলাদা করে আর আমরা চিনতে পারবো না, সেই সব জিনিসকে আমরা বলবো জলে দ্রবণীয়। এবং যদি এরকম কোনো জিনিস থাকে, যেরকম দেখো এখানে কি হয়েছে, বিকারের মধ্যে জলের মধ্যে যে কালিটা দেওয়া হয়েছে সেই কালিটা কিন্তু পুরো জলের মধ্যে গুলে গিয়েছে বা মধুটাও জলের মধ্যে গুলে গিয়েছে। আমরা আর আর মধু এবং জল আমরা আলাদা করতে পারছি না, তার মানে মধু এবং কালি জলের মধ্যে দ্রবণীয়। একইভাবে গ্লিসারিন এবং ভিনেগারও কিন্তু জলের মধ্যে দ্রবণীয়। এইবার মধু বা কালির জায়গায় যদি আমরা চকের গুঁড়ো বা বালি দিতাম, বা বালি যদি আমরা বালি দিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু বালিটা পুরোপুরি ভাবে জলের মধ্যে, বালিটা পর জলের নিচে থিতিয়ে পড়তো। তো সেই সব জিনিসকে আমরা বলবো জলের মধ্যে অদ্রবণীয়, যে সব জিনিস জলের মধ্যে গুলছে না। ঠিক আছে, আচ্ছা, এরপর কি আসছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্লাস রয়েছে, জলের বোতল এবং অপর দিকে হলুদ রঙের একটি কিছু পরিমাণ তরল রয়েছে। এবার ও কি করছে, ও সেই পরিমাণ গ্লাসের যে জল ছিল তার মধ্যে সেই হলুদ তরলটাকে দিল, আমরা দেখতে পাচ্ছি, এবং দেওয়ার পর কি হচ্ছে, বুদবুদ বুদবুদ পরিমাণ কিছু একটা বার হচ্ছে। যে জলের মধ্যে সেই পরিমাণ যেই তরলটা ছিল সেটা দেওয়ার পর সেটা দেখো একদম জলের মধ্যে গুলেনি।
আমি যদি আবার চামচ দিয়ে সেই জলটাকে যদি খুব ভালোভাবে নাড়াই তাহলে কি হচ্ছে, তাহলে প্রথমে অনেকগুলি ছোট 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 অনেকগুলি গোলাকার এরকম জলবিন্দুর মতো তৈরি হয়েছিল, তারপর এটা আবার ধীরে ধীরে ওপরে উঠে একটি মোটা একটি স্তর তৈরি করে নিয়েছে জলের সাথে, কিন্তু এটা পুরোপুরি ভাবে গুলে যায়নি, যেরকমটা মধু এবং কালি পুরোপুরি ভাবে গুলে গিয়েছিল। আচ্ছা, তারপর এবার বলছে যে সর্ষের তেল, তার মানে আমরা বুঝতে পারলাম যেটা হলো তেল, তাই না? বলছে সর্ষের তেল জলের উপর একটি স্তর তৈরি করে, তাই এটি জলে অদ্রবণীয়। এখন আমি কি বললাম, আমি বললাম যে যেসব জিনিস জলের মধ্যে পুরোপুরি ভাবে গুলে যায় সেগুলিকে আমরা বলবো জল, এবং যেই সব জিনিস জলের মধ্যে পুরোপুরি ভাবে গুলে যায় না, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আমরা আলাদা করতে পারছি, সেই সব জিনিসকে আমরা বলবো জলে অদ্রবণীয়। আচ্ছা, তারপর এখানে আমরা এবার একটি কনক্লুশনে আসবো যে কি কি জিনিস আমরা কিভাবে করতে পারি। এখানে আছে জলে গ্লিসারিন, সরিষার তেল অদ্রবণীয়, ভিনেগার দ্রবণীয় এবং মধু দ্রবণীয়। ঠিক আছে, আমরা দেখলাম এক্ষুনি। আচ্ছা, এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাছ কি করছে, মাছ জলের মধ্যে যখনই যাচ্ছে, জলের মধ্যে যখন সাঁতার কাটছে, আমি যদি ভিডিওটা আবার প্লে করি একটু ভালো করে দেখবে মাছের মুখে কিছু একটা ঢুকছে এবং এই জায়গাটা দিয়ে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আবার প্লে করছি, দেখো O2 O2 ঢুকছে এবং এই সাইডে যেটা বের হচ্ছে সেটা হলো CO, মানে কি O2 ঢুকছে এবং CO2 বেরিয়ে যাচ্ছে। O2 মানে অক্সিজেন, আমরা সবাই জানি যে আমরা যেই বায়ুটা আমরা শ্বাস গ্রহণ করছি, যেটাকে আমরা বলি জীবনদায়ী বায়ু, সেটা হলো অক্সিজেন, আমরা সেটা শ্বাসের মাধ্যমে নিচ্ছি, এবং যে বায়ুটা আমরা নাকের মাধ্যমে প্রশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছি সেটা হলো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এবং কার্বন ডাই অক্সাইডকে আমরা যদি সংক্ষেপে লিখি আমরা লিখব CO2, এবং যদি আমরা অক্সিজেনকে সংক্ষেপে লিখি তাহলে আমরা লিখব O2। তাহলে O2 অক্সিজেন ও জলের মধ্যে থেকে শ্বাসের মাধ্যমে নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডকে বের করে দিচ্ছে। আচ্ছা, এটা থেকে বোঝা যায় যে কিছু গ্যাস জলেও দ্রবণীয়, কারণ আমরা তো খালি চোখে আমরা দেখি না যে জলের উপর O2 ভাসছে, এরকম তো আমরা দেখতে পাই না, তাই না? কিন্তু জলের মধ্যে অক্সিজেন থাকে, তো গ্যাস হলো জলের মধ্যে দ্রবণীয়। বলছে কিছু পরিমাণ গ্যাস যেটা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সেগুলি জলের মধ্যে দ্রবণীয়। আচ্ছা, এবার বলছে যে জলে দ্রবীভূত অক্সিজেন গ্যাস জলজ প্রাণী গ্রহণ করে। বলছে যে জলে যে দ্রবীভূত অক্সিজেন গ্যাস যেটা আছে সেটা জলজ প্রাণীরা গ্রহণ করে, যেমন মাছ থাকে, অনেক সময় কি হয় প্রচুর পরিমাণ মাছ থাকে, কিছু ব্যাঙ থাকে, তাই না, সাপ থাকে, তারপর অনেক গাছপালা থাকে, জলজ গাছ, এই সবগুলি জিনিস ওরা কি করছে, এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সেগুলি যেহেতু জলের মধ্যে দ্রবণীয় তার আদান প্রদান ওরা করতে পারছে। আচ্ছা, এরপর চলে এসছে আজকের দিনের প্রথম তোমাদের জন্য প্রশ্ন, দেখি প্রশ্নটি কি বলছে। প্রশ্নটি হলো যখন বালি জলে রাখা হয় তখন নিম্নলিখিত কোন ঘটনাটি দেখা যায়। আমি একটু আগে আমি একটা উদাহরণের মতো বলেছিলাম যে মনে করো আমি এক গ্লাস জলের মধ্যে কিছু পরিমাণ বালি দিলাম, ঠিক আছে, এবার আমি দেখবো তোমরা কতটুকু মন দিয়ে আমার কথা শুনেছো। প্রথম প্রশ্ন যে যখন বালি জলে রাখা হয় তখন নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটে। জলে রাখা হয় বলতে এক গ্লাস জলের মধ্যে আমি কিছু পরিমাণ বালি ঢাললাম। অপশন এ বালি জলে দ্রবীভূত হয়, অপশন বি জলের রং পরিবর্তন হয়, অপশন সি বালি নিচে থিতিয়ে পড়ে, অপশন ডি বালি জলে ভাসমান থাকে। ঠিক আছে, প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে 30 সেকেন্ডের সময়, আমি 30 সেকেন্ডের সময় দিয়ে দিয়েছি। 30 সেকেন্ডের মধ্যে আমি দেখতে চাই যে কে তোমরা এই প্রশ্নটা ভালো করে আনসার করতে পারো। আমি আবার বলছি প্রশ্নটা যে যখন বালি জলে রাখা হয় তখন নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটে। আচ্ছা, আমি 15 সেকেন্ড সময় আরো বাড়িয়ে দিচ্ছি। অপশন এ বালি জলে দ্রবীভূত হয়, অপশন বি জলের রং পরিবর্তন হয়, অপশন সি বালি নিচে থিতিয়ে পড়ে, নাকি অপশন ডি বালিগুলি জলে ভাসমান থাকে। আমি দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্টসই তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছো ইতিমধ্যে, বাকিরা তাড়াতাড়ি করো, সময় প্রায়, আর তোমাদের সময় এখানেই শেষ। আচ্ছা, ভেরি গুড,
সঠিক উত্তরের যে পার্সেন্টেজ সেটাই বেশি। তো আমি দেখে খুব খুশি হলাম যে অপশন সি তোমরা অনেকে আনসার করেছো, যে বালি থিতিয়ে পড়বে। ধরো এটা একটি গ্লাস, ঠিক আছে, এটার মধ্যে যখন আমি যদি জল দিই তাহলে বালিগুলি কি হবে, বালিগুলি এরকম ভাবে থিতিয়ে পড়বে। মানে তোমরা এটা করতে পারো, জলের একটি কাঁচের গ্লাস নেবে, কিছু পরিমাণ বালি দেবে, দেওয়ার পর সেটাকে ভালো করে গুললে কি হয়, ভালো করে তুমি যদি এটাকে নাড়াও, গুলানোর পর কি হবে, তোমরা বলবে যে ম্যাম জলের রং পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু জলের রং কিন্তু তখনই পরিবর্তন হবে যদি তোমরা সেটাকে কিছু পরিমাণ 5 মিনিট 10 মিনিট সময় যদি রেখে দাও, তোমরা দেখতে পারবে যে নিচে পুরোটা বালি থিতিয়ে গিয়েছে এবং উপরে জলটা পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, বালি জলে দ্রবীভূত হবে না, জলের রং পরিবর্তন হবে না, বালি ভাসমান তো একদমই থাকবে না। আনসার হয়ে যাবে অপশন সি, বালি নিচে থিতিয়ে পড়বে। ক্লিয়ার যারা ভুল আনসার করেছো? আচ্ছা, এইবার এই যে এখানে আমরা এবার আরেকটি ঘটনা দেখব। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ঘর রয়েছে। ঠিক আছে, এবার দেখো ঘরের মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি যে বাইরে দুটি চেয়ার রাখা রয়েছে। এটা মনে রাখবে, বাইরে দুটি চেয়ার রাখা রয়েছে। একটি ছেলে এলো, ও ওর মাকে জিজ্ঞেস করছে, ওর মা কিছু সবজি বলছে যে মা আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। ও খুব সুন্দর ভাবে এসছে ওর মাকে সাহায্য করার জন্য রান্নাঘরে। ঠিক আছে, বলছে মা আমি তোমাকে সাহায্য করতে পারি। মা বলল যে চেয়ারগুলি পড়ে আছে, ওগুলোকে ভেতরে নিয়ে আসো। ঠিক আছে, বলছে সেগুলিকে। এবার ও এলো, এসে তোলার পর সেটাকে নিয়ে ঘরে রাখলো। আচ্ছা, দ্বিতীয় চেয়ারটাকে যে তুলতে চাইছে প্রচন্ড ভারী, তো ও মনে মনে ভাবছে যে বাঁশের চেয়ার চেয়ারের থেকে হালকা ছিল। এর আগে যে চেয়ারটি তুলেছে সেটা ছিল বাঁশের চেয়ার, ও বলছে যে বাঁশের চেয়ার হালকা ছিল। আচ্ছা, ও অনেক কষ্টে সেটাকে নিয়ে এসছে। ভারী বস্তুর ভর বেশি হয় এবং হালকা বস্তুর ভর কম হয়। ঠিক আছে, যে জিনিসগুলি প্রচন্ড পরিমাণে ভারী থাকে তার মানে স্বাভাবিকভাবেই তার ভর বা তার ওজনও বেশি হয়। যে বস্তুগুলি হালকা হয় ধরতে, স্বাভাবিকভাবেই তার ভর বা ওজন কিন্তু অনেকটাই কম হবে। আচ্ছা, তারপর ও সেই জিনিসটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য ও রান্নাঘরে এসে বলল যে মা আমি একটা জিনিস পরীক্ষা করতে চাই। ও বলল যে মা আমি একটা জিনিস পরীক্ষা করতে চাই। তারপর ও মা বলছে যে ঠিক আছে তাহলে করো, তুমি কি করবে। তারপর ও কি করলো, গ্লাসের মধ্যে দুটি গ্লাস নিল, নেওয়ার পর দুটি গ্লাসের মধ্যে ও একটির মধ্যে যখন যখন তুললো, কেমন অনুভব করছো। ঠিক আছে, ও বলল যে জল ভর্তি গ্লাসটি খালি গ্লাসটির চেয়ে বেশি ভারী। যে গ্লাসের মধ্যে বলছে যে সেইটার ওজন বা সেটা কিন্তু বেশি। বলছে যে মানে কি, মানে হলো জলে ভর আছে, কারণ দুটি গ্লাসই ছিল, দুটি গ্লাসই হালকা ছিল। আমি যেই একটি গ্লাসের মধ্যে জল ঢাললাম তখন কি হয়েছে, তখন সেই গ্লাসটির ওজন হালকা গ্লাসটির থেকে যে তার থেকে বেশি হয়ে গিয়েছে। তার মধ্যে মেইন যে রিজনটা, মেইন যে কারণটা সেটা হলো জল, তাই না। তো বলছে যে জলেরও কিন্তু আলাদা ভর বা ওজন। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি এ বি সি, এই যে এ বি সি তিনটি লেবেল করা রয়েছে। এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ওয়েট মেশিন। ল্যাবের মধ্যে থাকে বিভিন্ন পরিমাণ কেমিক্যাল, এইসব জিনিস ওজন করার জন্য এগুলি ব্যবহার করা হয়। আচ্ছা, গ্লাসটা দিয়ে দিয়েছে, গ্লাসটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি গ্লাসের ওজন এসছে 8 গ্রাম। ঠিক আছে, 8 গ্রাম। এবার আমরা কি করব, তো গ্লাসের ওজন তো আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আমি যদি জল দিই, আমি চাইছি জলের ওজন, কিন্তু গ্লাসের আগে থেকে 8 গ্রাম ওজন রয়েছে। তো এবার আমরা কি করি, এই মেশিনের মধ্যে একটি একটি বাটন রয়েছে যেটাকে বলা হচ্ছে টিয়ার। ঠিক আছে, টিয়ারের মধ্যে যখন আমরা টিপ দেব তখন পুরোটা জিরো হয়ে যাবে। এই যে ও কি করলো, ও টিয়ারের মধ্যে যখন টিপ দিল তখন কি রয়েছে, পুরোটা জিরো রয়ে গিয়েছে। তারপর
আবার যখন জল ঢালছে, জল ঢালার পর এবার আমরা দেখতে পাচ্ছি 50 গ্রাম হয়েছে। ঠিক আছে, এই যে প্রথমে 8 গ্রাম ছিল, 8 গ্রাম, তারপর যখন 10 এর মধ্যে ক্লিক করলো তখন কি হয়েছে, পুরোটা 0 হয়ে গিয়েছে। তারপর যখন লাস্ট 50 গ্রাম যখন এসছে, তার মানে আমরা বুঝতে পারছি রয়েছে 50 গ্রাম। তারপর আরেকটি গ্লাস রাখলো, বি, বি নাম্বার যে স্যাম্পলটি ছিল। এবার বি এর মধ্যে আবার টেয়ার করলো, করার পর আবার কিছু পরিমাণ, এবার আমরা দেখতে পাচ্ছি গুঁড়ো, একটি প্লেটের মধ্যে কিছু পরিমাণ জিনিস রাখা, সেটাকে যখন ও সেই মেশিনটার মধ্যে দিল তখন ধীরে ধীরে সেটার ওজন বাড়ছে। 51 হয়েছে, এবার 75 হয়েছে। আচ্ছা, তারপর কি করলো, যে গ্লাসটা ছিল সেই গ্লাসটাকে রাখলো, 8 গ্রাম ওজন হলো। এবার টেয়ার করেছে, করার পর কি হলো, কিছু পরিমাণ হয়তো পাথর বা নুড়ি, ঠিক আছে, পাথর বা নুড়ি যখন দিচ্ছে তখন ধীরে ধীরে কিন্তু দেখো ওজনগুলি বাড়ছে, 100 হয়ে গিয়েছে। এই যে এই সব কিছু থেকে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে কোনো বস্তু ভারী বা হালকা হলে তা ভর নামক একটি ধর্মের মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক আছে, এই জিনিসটা, কলমটা কি, কলমটা অনেকটাই হালকা, অনেকটাই হালকা, এবং এই জলের বোতলটা অনেকটাই ভারী। তো আমরা কি করব, আমরা তার ভর আছে, তার ভর আছে বলে জিনিসগুলিকে ভর নামক যে ধর্ম, আমরা সেটার মাধ্যমে তাকে প্রকাশ করব। আরেকটি প্রশ্ন এসছে, দেখি প্রশ্নটি কি বলছে। প্রশ্নটি জিজ্ঞেস করছে, যখন কোনো বস্তুর ওজন বেশি হয় তখন তার ভর, আমরা এক্ষুনি পড়েছি, জাস্ট এক্ষুনি পড়লাম যে যখন কোনো বস্তুর ওজন বেশি হয় তখন তার ভর অপশন এ কমে যায়, অপশন বি বেশি হয়ে যায়, অপশন সি একই থাকে, অপশন ডি কোনো পরিবর্তন হয় না। আমি 30 সেকেন্ডের সময় দিয়ে দিয়েছি, আমি জানি 30 সেকেন্ডও তোমাদের লাগবে না। বাহ, পুরো 100%ই সঠিক উত্তর আমি যা দেখতে পাচ্ছি। বাকিরা তাড়াতাড়ি করো। আমি আবার বলছি, যখন কোনো বস্তুর ওজন বেশি হয় তখন তার ভর কি হয়। ঠিক আছে, সময় কিন্তু প্রায় শেষের পথে, তোমাদের সময় এখানেই শেষ। অলমোস্ট 70% স্টুডেন্ট তোমরা সঠিক উত্তর দিয়েছো। বাকিরা, আমরা জাস্ট এক্ষুনি পড়লাম যে কি, যখন কোনো বেশি হয় তখন কি হবে, একদম বেশি হয়ে যাবে, তাই না। বাকিরাও খুব ভালো করেছো, ভেরি গুড। এবং তোমরা যারা হয়তো একটু কনফিউজ হয়ে গিয়েছো, আবার বলছি আমি যে যখন কোনো বস্তুর ওজন বেশি হয়, ঠিক আছে, বেশি হওয়ার সময় কি হয়, তখন তার ভরটাও কিন্তু, ওজনে বেশি সাথে সাথে ভরটাও কিন্তু বাড়বে, কমবে না, একই থাকবে না, এবং কোনো পরিবর্তন হবে না, তো এটা হবেই না, কারণ অবভিয়াসলি পরিবর্তন হবে। ঠিক আছে, তো আমরা মনে রাখবো যে যখন কোনো বস্তুর ওজন বেশি তখন তার ভরও বেশি হয়ে যায়, ওজন যদি কম থাকে স্বাভাবিকভাবে ভরটাই কিন্তু কম থাকবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে এখানে। প্রশ্নটি বলছে, নিচের বস্তুগুলির মধ্যে কোনটির ভর সব থেকে কম। এটা তো খুব ইজি, অপশন এ পাথর, অপশন বি কাঠ, অপশন সি তুলা, নাকি অপশন ডি আয়রন। আমি আবার 30 সেকেন্ডের সময় দিয়ে দিয়েছি, তোমাদের সময় শুরু হয়ে গিয়েছে। যে নিচের বস্তুগুলির মধ্যে কোনটির ওজন বা কোনটির ভর সব থেকে কম, পাথর নাকি কাঠ নাকি তুলা নাকি আয়রন, আয়রন মানে লোহা। সময় প্রায় শেষের পথে কিন্তু, and your time is up. Very good, congratulations. অলমোস্ট কি 80% এর বেশি স্টুডেন্ট তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো যে সবচেয়ে কম ভর হয়ে যাবে তুলার, তাই না। কারণ তুলা, তুমি এক হাতে অল্প কিছু পরিমাণ তুলা নাও এবং আরেকটি হাতে কিছু পরিমাণ বা এক টুকরো কাঠ নাও, কোনটা ভর বেশি হবে, অবভিয়াসলি কাঠের বেশি হবে। তো কাঠের বেশি হবে ভর, ওজনও বেশি হবে, তুলার ভরও কম হবে, ওজনও কম হবে। ওকে, এবার আমরা কি দেখব, আমরা চলে এসেছি ক্লাসরুমে। ঠিক আছে, আমরা চলে এসেছি ক্লাসরুমে।
স্টুডেন্টসরা তোমাদের মতো বলল গুড মর্নিং ম্যাম। এবং ম্যাম কি বললেন? ম্যাম বললেন যে শুভ সকাল সবাইকে। শুরুতেই চলো সবাই মিলে ছোট্ট একটি কাজ করে নিই। আজকে আমরা একটি কার্যকলাপ করব, ছোট্ট একটি কাজ আমরা করে দেখব। আচ্ছা, তিনি কি বললেন? ম্যাম বললেন যে দুজন ছাত্র ছাত্রী তোমরা তোমাদের জলের বোতল নিয়ে সামনে এসো। আমরা সবাই তো জল খাই, তাই না? আমাদের সবার কাছে জলের বোতল আছে। তো বললেন যে তোমাদের যে জলের বোতল সেটা নিয়ে তোমরা সামনে এসো। তো একজন ছেলে, একজন এবং মেয়ে, ওরা কি করলো? ওরা ওদের ওদের জলের বোতল নিয়ে সামনে গেল। ম্যাম বললেন যে এখন তোমাদের বোতল জল সাবধানে এই দুটি কাচের গ্লাসে ঢালো। উনি চাইছেন যে ওরা যে বোতল নিয়ে এসছে তার থেকে জল সে কাচের গ্লাসে ঢালতে। তোরা সুন্দরভাবে জলগুলি, বোতল থেকে জলগুলি কাচের গ্লাসে ঢালছে। ঠিক আছে, ঢালার পর এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুটি কাচের গ্লাসে একদম জল রয়েছে। একটি মেয়ে, একজন ছাত্রী, উনি উঠে জিজ্ঞেস করলেন মেয়েটি যে ম্যাম গ্লাস দুটোর জলের স্তর কেন আলাদা? ঠিক আছে, এর পরিবর্তে ম্যাম কি বললেন? ম্যাম বললেন যে চমৎকার পর্যবেক্ষণ, ভেরি গুড। স্তরগুলো ভিন্ন কারণ তোমরা ভিন্ন পরিমাণে জল ঢেলেছো। ওরা ছাত্রছাত্রীদের জন্য ওরা ভিন্ন পরিমাণে জল ঢেলেছে। বলছে যে বেশি জল বেশি জায়গা নেয় এবং আমরা সেই জায়গাকে তার আয়তন বলি। আমরা কি বলি? ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, যে যত বেশি পরিমাণ জল ঢালবে, যত বেশি পরিমাণ জল জায়গা হবে, সেই জায়গাটাকে আমরা বলবো তার আয়তন। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এখানে কি দেখবো? এবার মেয়েটি ভাবছে কেন আমি জগ থেকে খালি জলের বোতলে জল পুরোপুরি ঢালতে পারছিলাম না। এখন এর কারণটা আমি জানি। ও চাইছিল জলের বোতলের মধ্যে এক জগ যতটুকু পরিমাণ জল আছে সবটা ঢালতে, কিন্তু কিছুক্ষণ পরে কি হলো? জল বাইরে পড়তে লাগলো। তো বলছে যে কেন আমি পুরোপুরি জলটা ঢালতে পারছিলাম না, এখন আমি এর কারণটা জানি। আচ্ছা, তোমাদের সাথে হয়তো অনেক সময় এরকম হয়, ফিল্টারে যখন আমরা জল ভরতে যাই তখন কি হয়? কিছুক্ষণ পর জলগুলি উপর থেকে উপচে পড়ে আসে, তাই না? তো এটা হলো সেই জলের বোতলের আয়তন। এরপর আচ্ছা, এখানে একটি প্রশ্ন চলে এসছে। প্রশ্নটি কি বলছে? প্রশ্নটি বলছে যে কোনো বস্তু যে স্থান দখল করে তাকে তার ড্যাশ বলে। আমরা দেখব যে কোনো বস্তু যে স্থান দখল করে তাকে তার ড্যাশ বলা হয়। অপশন এ ভর, অপশন বি আয়তন, অপশন সি পরিসীমা, নাকি অপশন ডি ঘনত্ব। আমি 30 সেকেন্ডের সময় দিয়ে দিয়েছি। আমি দেখি কে তোমরা এই প্রশ্নটা আনসার করতে পারো যে কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার ড্যাশ বলা হয়। ভর, নাকি আয়তন, নাকি পরিসীমা, নাকি ঘনত্ব? মনে রাখবে এক্ষুনি আমরা পড়েছি জলের বোতলে বা গ্লাসের মধ্যে যে পরিমাণ জলটা আমরা ঢালছিলাম তাকে কি বলা হয়। আনসার কিন্তু এখানে আমি অলরেডি আনসার বলে দিয়েছি। আচ্ছা, ভেরি গুড। তোমরা অনেকে আনসার করেছো অপশন বি আয়তন, যেটা হয়ে যাবে একদম সঠিক উত্তর। যে কোনো বস্তু যে স্থান দখল করে তাকে তার আয়তন বলা হয়। যে ফাঁকা স্থান দখল করবে তাকে তার আয়তন বলা হবে। ভর, আমরা একটু আগে দেখেছি যে বস্তুর ওজন বেশি থাকবে তার ভরও বেশি থাকবে। পরিসীমা, এটা হবে না, ঘনত্ব হবে না, পরিসীমা হবে না, ভর হবে না, হয়ে যাবে আয়তন। আচ্ছা, তারপর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাম উনি কি করছেন, ওনার হাতে একটি লেবু একটি সুতোর মধ্যে বাঁধা ছিল। উনি যখন সেই লেবুটাকে যখন গ্লাসের মধ্যে দিলেন, কি হলো? ছেলেটি প্রশ্ন করছে গ্লাসে লেবুটি ফেলার পর জল উপচে পড়লো কেন? এক গ্লাস ভর্তি জল ছিল, তার মধ্যে যখন লেবুটি দিল তখন বলছে যে ফেলার পর জল উপচে পড়লো কেন? এবার মেয়েটি বলছে যে কারণ লেবু গ্লাসের ভেতরের কিছুটা জায়গা দখল করে। ঠিক আছে, লেবু গ্লাসের ভেতরে যে কিছুটা জায়গা সেটা দখল করেছে। এবার ম্যাম কি করলেন? ম্যাম আবার জল ঢালতে শুরু করলেন। এইবার যে জল ঢালতে শুরু করেছেন সঙ্গে সঙ্গে জলগুলি উপচে পড়ছে। ছেলেটির মনে আবার প্রশ্ন এলো যে গ্লাস থেকে জল উপচে পড়লো কেন? এবার তো আমি লেবুও দিইনি, তাই না? বলছে যে গ্লাস থেকে তাহলে জল উপচে পড়লো কেন? এই যে তারপর ম্যাম বললেন গ্লাসের ভেতরের পুরো জায়গাটা জল দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে।
গ্লাসের ভেতরে যতটুকু খালি জায়গা ছিল, যতটুকু স্থান ছিল, সে পুরো জায়গাটা কিন্তু জল দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে এবং অবশিষ্ট যে জলগুলি রয়েছে সেগুলি গ্লাস থেকে উপচে বাইরে পড়ছে। আর এটাই হয়ে যাবে কিন্তু আয়তন। ঠিক আছে, আমি বারবার বলছি এটাই হয়ে যাবে আয়তন। আচ্ছা, এবার বলছে যে গ্লাসের ভেতরের ফাঁকা জলের আয়তন। ঠিক আছে, জল কতটুকু পরিমাণ জায়গা দখল করেছে। এখানে একটি প্রশ্ন চলে এসেছে। প্রশ্নটি কি বলছে? প্রশ্নটি বলছে কোন বস্তুর আয়তন বৃদ্ধি করলে, ঠিক আছে, আমি যদি কোনো বস্তুর আয়তনকে বৃদ্ধি করি তাহলে কি হবে? অপশন এ তার আকারটা বৃদ্ধি পাবে, রং পরিবর্তন হবে, অপশন সি ওজন কমে যাবে, নাকি অপশন ডি আকার হ্রাস পাবে। ঠিক আছে, মনে করবে দেখলাম গ্লাসের মধ্যে যতটুকু গ্লাস ছিল তার আমি কি করলাম, জল দিলাম, জল দেওয়ার পর পূর্ণ হয়ে যাওয়ার পর কি হয়েছে, জলগুলো উপচে পড়েছে, মানে খালি জায়গার মধ্যে যে স্থান ছিল সেটা জল দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে, সেটাই হবে তার আয়তন। বলছে যে কোনো বস্তু আমি যদি আরো বড় করি, এবার আমি গ্লাস সরিয়ে বড় একটি পাত্র দিলাম, ঠিক আছে, আয়তনটা আমি অনেক বাড়িয়ে দিলাম, তখন কি হবে? তখন কি তার আকার বৃদ্ধি পাবে, নাকি পরিবর্তন হবে, নাকি ওজনটা কমে যাবে, নাকি তার আকার হ্রাস পাবে? আমি তোমাদের জন্য 30 সেকেন্ডের সময় দিয়ে দিয়েছি। ভেরি গুড। সঠিক উত্তরের পার্সেন্টেজ ক্রমশ বেড়ে যাচ্ছে। ভাবো যে আমি যদি গ্লাসটাকে সরিয়ে আমি যদি বড় একটি পাত্র বসাই, ঠিক আছে, তাহলে কি হবে? জলের আকারটা, জলের আয়তন তো অবভিয়াসলি বৃদ্ধি পাবে। তার আকার বৃদ্ধি পাবে, নাকি রং কমবে, নাকি ওজন কমে যাবে? তার হ্রাস পেতে সময় ছোট্ট গ্লাসের মধ্যে যখন জল দিলাম তখন কি হয়েছে, তখন তার জলের আয়তন কম ছিল, আকারটাও কম ছিল, ওর পুরো শেপটা। তারপর আমি যখন সে গ্লাস একটি ভাগ পাবে, আয়তন বৃদ্ধি, এর আকারও বৃদ্ধি পাবে, আয়তনও বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর এখানে আরেকটি প্রশ্ন, এই প্রশ্নে আমি পরে আমরা কনসেপ্ট এবার ক্লিয়ার করব। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি দোকান রয়েছে, তার মধ্যে অনেকগুলি জিনিস রয়েছে। এবার কি হচ্ছে, এবার দেখো, এবার এই যে অনেকগুলি জলের বোতল, বলছে যে 200 মিলি মানে মিলিলিটার, 500 মিলি মানে 500 মিলিলিটার বা 1 লিটার বলতে বোতলে থাকা জলের পরিমাণকে বোঝায়। মানে এই যে জলের বোতলে থাকা জলের যে পরিমাণটা, কতটুকু পরিমাণ জল, এখানে 200 মিলিলিটার এতটুকু পরিমাণ জল কিন্তু তার মধ্যে রয়েছে। এই যে তারপর এখানে আমি যা যা দেখতে পাচ্ছি যে মিল্ক রয়েছে, ঠিক আছে, বা দুধ রয়েছে, তার মধ্যে যে লেবেলের মধ্যে যে 500 ml লেখা ছিল সেটাও কিন্তু তার আয়তনকে বা তার পরিমাণকে বোঝায়, দুধের। বলছে যে একইভাবে দোকানের তেল সেগুলির পরিমাপ উল্লেখ, ঠিক আছে, আমরা যা দেখি 500 ml, 1 লিটার বোতলে থাকা জল, দুধ বা তেলের পরিমাণ। আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি যেখানে কি রয়েছে, সমুদ্র। কে কে দেখেছো তোমরা সমুদ্র সামনে থেকে, বলো তো? ভেরি গুড। আচ্ছা, বলছে যে জল, বালি ও নুড়ি পাথরেরও ভর আছে। এই যে জল, তারপর বালি, নুড়ি পাথর মানে ছোট 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 যে পাথরগুলি আমরা দেখতে পাই, বলছে যে তারও কিন্তু ভর রয়েছে। এবার কি আসছে, এই যে বলছে যে এদের প্রত্যেকটি কিছু জায়গা দখল করে, অর্থাৎ এদের আয়তন আছে, ঠিক আছে, জলও কিছু একটা জায়গা দখল করছে, তারপর বালিও কিছু জায়গা দখল করে, নুড়ি পাথর, এই যে পাথরটাকে রাখা হয়েছে সেটাও কিছু একটা জায়গা দখল করছে, বলছে এই সবগুলিকে তাদের আয়তন বলা হচ্ছে। এই যে বলছে প্রত্যেকটি পদার্থের ভর ও আয়তন রয়েছে, প্রত্যেকটি পদার্থ যেটাকে আমরা দেখছি সেটার কিন্তু প্রত্যেকটি পদার্থের ভর এবং আয়তন রয়েছে।
এবার হলো যার ভর ও আয়তন আছে তাদেরকে আমরা বলবো পদার্থ। ঠিক আছে, সব জিনিসের ভর রয়েছে, যে সব জিনিসের আয়তন রয়েছে তাকে আমরা বলবো পদার্থ। আচ্ছা, এরপর আমরা কি দেখব? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেশিন রয়েছে, দু সাইডে দুটি কাঠ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এক সাইডে যখন কি বেলুন, খালি বেলুন ঝুলানো হলো, তো যেহেতু খালি তো ওদের ওজন সমান, এই সাইডটা প্রথমে বেঁকে গিয়েছিল, তারপর এটা আবার সমান হয়ে গিয়েছে। এবং যখন আমি এবার আরেকটি বেলুনের মধ্যে পুরো গ্যাস ভরে বেলুনটাকে ফুলিয়ে যখন আমি বেঁধে দিলাম, তখন এই সাইডটা নিচু হয়ে গিয়েছে, তার মানে কি এই সাইডটার ভর বেশি, নিচে নেমে গিয়েছে। এবার কি হচ্ছে, বলছে যে তোমরা কি জানো, এই যে এটা কি, আমরা যে অনেক সময় যখন আমরা কোনো মুদি দোকানে যাই তখন আমরা এরকম দেখি না, দাঁড়িপাল্লার মধ্যে ব্যবহৃত হয় ওজন করার জন্য। এখানে লেখা রয়েছে 2 কেজি। বলছে যে কিলোগ্রাম হলো আন্তর্জাতিক একক পদ্ধতি, বা যেটাকে আমরা বলবো এসআই। বলো যে কিলোগ্রাম হলো আন্তর্জাতিক একক পদ্ধতি, এসআই তে ভরের একক। ঠিক আছে, কেউ যদি জিজ্ঞেস করে যে ভরের একক কি, আমরা বলবো যে এসআই তে ভরের একক হলো কিলোগ্রাম। এই যে বলছে যে কিলোগ্রামকে সংক্ষেপে কেজি লেখা হয়, বা বাংলায় যদি আমরা লিখি আমরা কিগ্রা লিখবো। আমরা কি লিখবো, সাধারণভাবে আমরা কেজি লিখে থাকি, যে কিলোগ্রামকে সংক্ষেপে আমরা কে এবং জি লিখবো। এই যে জিনিস, কেজি কিন্তু দুটোই ক্যাপিটাল লেটার হবে না, যে কেও ক্যাপিটালে আছে জিও ক্যাপিটালে আছে এরকম হবে না। তারপর ক্যাপিটালে আছে কিন্তু জিটা স্মলে রয়েছে সেটাও হবে না। যেটা হবে সেটা হলো কেও স্মল জিও স্মল, দুটোই স্মল লেটারে থাকলেই হবে। ঠিক আছে, আমরা যখনই কেজি লিখবো, ধরো আমরা 1 কেজি লিখলাম, 2 কেজি লিখলাম, 3 কেজি লিখলাম, আমরা কেও স্মল দেব, জিও স্মল দেব, কেও স্মল দেব, জিও স্মল দেব, কে স্মল জি স্মল। ঠিক আছে, এটা হয়ে যাবে ভরের একক এসআই পদ্ধতিতে বা আন্তর্জাতিক একক পদ্ধতিতে। এই যে আরেকটি জিনিস কি, আরেকটি জিনিস হলো এই যে কেজির মধ্যে কে আলাদা জি আলাদা, মাঝখানে কোনো ফাঁক থাকবে না, কেজি একদম একসাথে লেখা থাকবে না, এবং কেজির পরে কোনো ডট থাকবে না। আচ্ছা, তারপর এখানে যেটা রয়েছে যে ভর লেখার সময় এবং এককে, ভর লেখার সময় সংখ্যা এবং এককের মধ্যে সর্বদা একটি ফাঁকা স্থান রাখো। কি করব আমরা, আমরা যখনই ভর লিখব সংখ্যা এবং এককের মধ্যে একটি ফাঁকা স্থান রাখবো। ধরো আমি লিখলাম 3 কেজি, তাহলে আমি 3 কেজি সবগুলোকে কিন্তু আমরা একসাথে লিখবো না, আমরা সংখ্যা এবং এই যে একক যেটা হলো কেজি তার মধ্যে আমরা একটু পরিমাণ ফাঁকা স্থান রাখবো। তো আমরা আজকে এতটুকুই রাখছি, আমি আর ক্লাসটি, কারণ সময় তো প্রায় শেষের পথে, আর আর সময় বাড়াচ্ছি না। আমি যদি একটু কুইক রিভিশন দিয়ে দিই প্রথম থেকে, যে আজকে আমরা কি কি পড়লাম, তাহলে আমরা কি কি পড়লাম। সর্বপ্রথম আমরা কি দেখেছি, আমি যদি আবার দেখাই তাহলে সর্বপ্রথম আমরা দেখেছিলাম যে বিকার ছিল, বিকারের মধ্যে একটির মধ্যে কালি, একটির মধ্যে মধু দেওয়া হলো। তো যখন কালি এবং মধু দেওয়া হলো সেটি জলে গুলে গিয়েছে এবং গলেনি, এটা হচ্ছিল যে জলে দ্রবণীয়, জলে দ্রবণীয় এবং অদ্রবণীয়। ঠিক আছে, জলে দ্রবণীয় এবং অদ্রবণীয়। যেসব জিনিস জলে পুরোপুরি গুলে যায়, যাকে গোলানোর পর আমরা তাকে জল থেকে আর পৃথক করতে পারবো না, আলাদা করতে পারবো না, সেই সব জিনিস হয়ে যাবে জলে দ্রবণীয়। যেমন কি, যেমন মধু, গ্লিসারিন, ঠিক আছে, ভিনেগার, তারপর কলমের কালি, এই সব জিনিস। এবং যেসব জিনিসকে আমরা জলে দেওয়ার পর অনেক সময় নাড়ানোর পরও সেগুলি জলে গুলবে না, সেই সব জিনিসকে আমরা বলবো জলে অদ্রবণীয়। যেমন বালি, যেমন তেল।
ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখলাম। তেল কি হবে, কিভাবে বুঝবো? তেল জলে দেওয়ার পর তুমি যতই সেটাকে নাড়াও, যতই গুলতে চেষ্টা করো, সেটা কিছু সময় পরে ওপরে একটি স্তর তৈরি করবে এবং আমরা পুরো জল এবং তেলের যে স্তরটাকে আমরা দেখতে পাবো, তার মানে সেটা অদ্রবণীয়। বালি দেওয়ার পর কিছুক্ষণ পরে জলের থেকে বালি নিচে থিতিয়ে পড়বে, আমরা সেখানেও জল এবং বালির স্তর দেখতে পাবো, সেটা হয়ে যাবে জলে অদ্রবণীয়। এই দুটো জিনিস আমরা দেখলাম। আচ্ছা, তারপর আমরা কি কি দেখলাম? আর দেখলাম যে কিছু পরিমাণ গ্যাসও কিন্তু জলের মধ্যে দ্রবীভূত থাকে। ঠিক আছে, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কিছু পরিমাণ গ্যাসও জলের মধ্যে দ্রবীভূত থাকে, যার কারণে জলজ প্রাণীরা, মাছ, ব্যাঙ, তারপর বিভিন্ন যে জলজ উদ্ভিদ প্রদান করতে পারে। আচ্ছা, তারপর আমরা আর কি কি দেখলাম? তারপর আমরা দেখলাম যে দুটি বস্তু বা যখন ও কি করলো, যখন একটি ছেলে চেয়ার, বাঁশের চেয়ার এবং লোহার চেয়ার যখন বাইরে থেকে ভেতরে নিচ্ছিল, তখন কোনটার ওজন বেশি, কোনটার ওজন কম? ঠিক আছে, বেশি থাকলে বেশি হয়, ভর কম থাকলে বা হালকা হলে তার ওজন কম বা হালকা হয়। আজকে দেখলাম এবং আমরা শিখলাম যে তা কি প্রকাশ করা হয়, কোনো বস্তু একটি ধর্ম প্রকাশ করা হয়, যেটা হলো ভর। যে ভরের আন্তর্জাতিক একক পদ্ধতি, যেটাকে আমরা বলি যে এসআই পদ্ধতিতে, ভরের ওজন হলো, ভরের যে কেজি বা কিলোগ্রাম। মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকবে না, ক্যাপিটাল লেটার হবে না, কোনো ডট, কোনো কিছুই হবে না। আচ্ছা, ততটুকু আমরা পড়েছি, এতটুকু আমরা শিখেছি। তো আজকে শেষ করছি। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে আগামী ক্লাসে জানাবে। আর যা পড়িয়েছি ভুলবে না, তোমাদের যদি দরকার লাগে বই পড়ে নেবে। তো আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।